প্রথমে ১ মোল 2 মিথাইল প্রোপিনকে দস্তার গুঁড়া ও পানিসহ ওজোনোলাইসিস করলে কি পাওয়া যায় সেটা চাইছে। তো এই 2 মিথাইল প্রোপিন আমরা এভাবে লিখব ১, ২, ৩ প্রোপিন। ২ নম্বরে হচ্ছে একটা মিথাইল গ্রুপ, ওকে, CH3, আর এখানে হচ্ছে CH2। দেখো আমরা আসলে 2 মিথাইল প্রোপিন লিখলাম এবং এখন এই প্রোপিনের ডাবল বন্ড বরাবর আমরা কাট করে দিব, ঠিক আছে? কাট করে দিয়ে যা আছে দেখো তাই লিখবো CH3C, এবং এই ডাবল বন্ড দিয়ে এখানে অক্সিজেন দিব। এই যে CH2 আছে এখানেও এর সাথে ডাবল বন্ড দিয়ে আমরা অক্সিজেন দিব, ঠিক আছে? ডাবল বন্ড ভেঙে দিয়ে অক্সিজেন কানেক্ট করে দিব, আর এখানে কিন্তু CH3 ছিল। তাহলে একটু ভালো মতো লক্ষ্য করো, তাহলে দেখতে পারতেছো এইটা একটা যৌগ এবং এইটা আরেকটা যৌগ। এইটাকে তুমি এইভাবে লিখতে পারো HCHO, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো এই যে CH3 2CO, এটা একটা, আর এটা হচ্ছে HCHO। তাহলে এইটা হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? আসলে অ্যাসিডের স্ফুটনাঙ্ক এখানে সবচেয়ে বেশি, ঠিক আছে? অ্যালকোহলের তারপরে এই যে এইগুলা, ইথারের স্ফুটনাঙ্ক অনেক কম হয়। নাইট্রোজেন এবং হাইড্রোজেন আলাদা সমান আয়তনের 3টা পাত্রে 10 অ্যাটমসফিয়ার চাপে রাখা আছে। একই রকম ছিদ্র দিয়ে গ্যাস পাত্রগুলো খালি হওয়ার সময় যথাক্রমে টি আর্গন, টি নাইট্রোজেন এবং টি হাইড্রোজেন হলে সময়ের কোন সম্পর্কটা সঠিক? আসলে এই যে তোমরা জানো যে বিক্রিয়ার হার হচ্ছে আহ, গ্যাসের আণবিক ভরের কি ব্যস্তানুপাতিক, গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখন আসলে এই যে আর ব্যাপন হার, আর হচ্ছে কি এখানে ব্যাপন হার, ব্যাপন হার গ্যাসের ব্যাপিত হওয়ার হার, মানে গ্যাস ছড়িয়ে যাওয়ার হার যত বেশি হবে, গ্যাস ছড়াতে সময় তত কি লাগবে, কম লাগবে। তাহলে এটা আবার ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝতে পারছো? মানে এই যে আর হচ্ছে গ্যাস ছড়িয়ে যাওয়ার হার, গ্যাসের ব্যাপন হার। তাহলে গ্যাস একটা ছড়াচ্ছে খুবই দ্রুত, মানে ব্যাপন হার খুব বেশি, তাহলে ছড়াতে সময় খুব কম লাগতেছে। তাহলে একটা আরেকটার ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে এই দুইটা থেকে তুমি যদি চিন্তা করো, লেখা যায় টি সমানুপাতিক √m, এটা লেখা যায়, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যার আণবিক ভর বেশি তার সময় লাগবে বেশি, সময় বেশি লাগবে। তাহলে আর্গনের আণবিক ভর সবচেয়ে বেশি, তারপরে নাইট্রোজেন 14 × 28, এবং হচ্ছে তারপরে হাইড্রোজেন, এজন্য উত্তর এ। পরে এখানে কোন তথ্যটা সঠিক? আসলে এই যে আর্গন দিছে, আর্গন 3d6 এবং 4s2, প্রথম যে ইলেকট্রন বিন্যাস, এটা আসলে আয়রনের ইলেকট্রন বিন্যাস, তাই না? আয়রন 26, তো আর্গন 18, আর এখানে 8, 26। ওকে, তো Fe2+ আয়ন আনতে চাও। হ্যাঁ, এটার আয়ন আয়ন আনলে 3d6 4s0। এই দেখো এখানে 3d তে ইলেকট্রন আছে, 3d আংশিক পূর্ণ। হ্যাঁ, 3d হচ্ছে আংশিক পূর্ণ, এবং 3d অরবিটাল যেহেতু এখানে পূর্ণ, তাই এইটা রঙিন যৌগ গঠন করবে, ঠিক আছে? এবং তুমি আরেকটা যেটা দেখো, তো আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্গন এবং 3d1 4s2। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের, এটা কার দেওয়া আছে? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। দেখো আর্গন 18, আর 3 হচ্ছে 21, 21 হচ্ছে স্ক্যান্ডিয়ামের। এবং স্ক্যান্ডিয়াম 3+ যদি তুমি আঁকো, স্ক্যান্ডিয়ামের আয়ন যেটা, স্ক্যান্ডিয়াম 3+, সেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d0 4s0। কেন 0 0 হলো? 3টা ইলেকট্রনই আমি বের করে নিছি। হ্যাঁ, তো স্ক্যান্ডিয়াম 3+ আয়ন তৈরি হলো। এখন দেখো ডি অরবিটালে ইলেকট্রন নাই, ডি অরবিটালে ইলেকট্রন নাই, এই জন্য তুমি যখন স্ক্যান্ডিয়াম দিয়ে কোনো কমপ্লেক্স তৈরি করবা, জটিল যৌগ তৈরি করবা, তখন আসলে সেটা বর্ণহীন হবে, যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন নাই। আর ডি অরবিটালে ইলেকট্রন থাকলে ডি ডি ট্রানজিশন হয়, ডি ডি ট্রানজিশন। এই ডি ডি ট্রানজিশন হওয়ার কারণে তোমরা জানো যে আসলে ডি অরবিটাল আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, P2G এবং ইজি, তাই না? এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তো তারপরে আসলে সেখানে আসলে ডি ডি ট্রানজিশন হয় ইলেকট্রনের। তো এই ট্রানজিশন এইখানে পসিবল, আয়রন 2+ এর ক্ষেত্রে পসিবল। হ্যাঁ, কিন্তু কিসের ক্ষেত্রে পসিবল না? এই যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে পসিবল না। আশা করি বুঝতে পারছো যে কি কারণে পি রঙিন এবং কিউ বর্ণহীন। পরের প্রশ্ন দেখি। পানিতে HOH বন্ধন কোণের মান 180 ডিগ্রি হইলে তাহলে কোনটা সত্য হইতো? তো পানি গ্যাসীয় হয়ে যেত আসলে। হ্যাঁ, যেমন আসলে কার্বন ডাইঅক্সাইডের কথা যদি চিন্তা করো, এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা আসলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? 180 ডিগ্রি কার্বন অক্সিজেন আহ, বন্ধন কোণ। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস,
তো পানিও আসলে এরকম হইতো, যদি 180 ডিগ্রি হইতো পানি গ্যাসীয় হয়ে যেত আসলে। এরপর দেখো, যদি প্রমাণ বিজারক তড়িৎদ্বার এর মান এত হয়, কতগুলা দিয়ে দিচ্ছে বিজারক প্রমাণ বিজারক তড়িৎদ্বার বিভবের মান দিয়ে দিছে। ওকে, তো এখন আসলে এখানে যেটা প্রশ্ন করছে, তাহলে কোন ধাতু দ্বারা তৈরি পাত্রে ক্যাডমিয়াম সালফেটের দ্রবণ সংরক্ষণ করা ঠিক হবে না? তো প্রথমত তোমাকে আসলে তড়িৎ রাসায়নিক সিরিজ জানতে হবে, যে লিথিয়াম, সোডিয়াম, আচ্ছা এখানে লিথিয়াম সোডিয়াম না, লিথিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম, বেরিয়াম, এরপরে আসলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ। তো এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে এসে এইভাবে নিচের দিকে নামছে। আচ্ছা, তো এটা আসলে তড়িৎ রাসায়নিক সিরিজের একটা অংশ। তো এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, যে উপরের উপরের কোনো পাত্রে উপরের কোনো পাত্রে নিচের কোনো নিচের কোনো দ্রবণ রাখা যাবে না। এই তথ্যটুকু মনে রাখো, ঠিক আছে। তাহলে উপরের কোনো পাত্র, দেখো তো এখানে যে ক্যাডমিয়াম, আমাদের কাঙ্ক্ষিত যে দ্রবণটা আসলে ক্যাডমিয়াম সালফেট। তো এই দেখো ক্যাডমিয়াম এইখানে আছে, ক্যাডমিয়ামের উপরে হচ্ছে এইগুলা সব আছে উপরে, ক্যাডমিয়ামের নিচে এখানে শুধু কোবাল্ট দেখতে পারতেছি। তো ক্যাডমিয়ামের উপরে কি আছে? ওই পাত্রে ক্যাডমিয়ামের দ্রবণ রাখা যাবে না। দেখো ক্যাডমিয়ামের উপরে এখানে অ্যালুমিনিয়াম আছে, যেটা অপশনে আছে, অপশনে যে অ্যালুমিনিয়াম আছে ডিতে, এই দেখো ডি, এটাই শুধু ক্যাডমিয়ামের উপরের দিকে আছে, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তো এই জন্য এই অ্যালুমিনিয়ামটা আসলে রাখা যাবে না, মানে এই অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে না, অ্যালুমিনিয়ামের পাত্রে ক্যাডমিয়ামের দ্রবণকে রাখা যাবে না। এটা আসলে তুমি মনে রাখবা, তাহলে উত্তর করতে পারবা। বাকি দেখো নিকেল, সিলভার, এরপরে টিন, এগুলো আসলে কোবাল্টের নিচে, ক্যাডমিয়ামের নিচে পরবর্তীতে আসে, ঠিক আছে। তো নিচের গুলোতে তুমি ক্যাডমিয়ামের দ্রবণ সংরক্ষণ করতে পারবা, বুঝতে পারছো? যেমন ধরো তুমি হচ্ছে ক্যালসিয়ামের কোনো একটা দ্রবণ তুমি সংরক্ষণ করবা, তাহলে সেটা লিথিয়াম, পটাশিয়াম এগুলো পাত্রে সংরক্ষণ করতে পারবা না, নিচের কোনো পাত্রে করতে হবে। আশা করি বুঝতে পারছো। একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে 0.5 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার এবং 2 অ্যাটমসফিয়ার সবগুলো চাপেই গ্যাসটার আয়তন ও তাপমাত্রা কমার সাথে সাথে সরলরৈখিকভাবে কমে যায়। আচ্ছা, কত তাপমাত্রায় সরল রেখাগুলো তিনটা চাপে একই বিন্দুতে মিলিত হবে? এটা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায়, এটা মনে রাখবা, 0 কেলভিন তাপমাত্রায়। এখানে বানান ভুল লিখছে, ফেনলকে দস্তার গুঁড়া দিয়ে তাপ দিলে কি আসবে? তোমার কাছে আসে ফেনল আছে একটা, এই ফেনলকে তুমি যদি আসলে জিঙ্ক দিয়ে তাপ দাও, তাহলে আসবে হচ্ছে বেনজিন, ঠিক আছে, বেনজিন পাওয়া। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এ প্লাস বি থেকে সি উৎপন্ন হয়েছে, এ প্লাস বি থেকে সি প্লাস এখানে 20 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো উভমুখী এই রাসায়নিক বিক্রিয়াটিতে তোমার হচ্ছে সম্মুখমুখী সংঘটিত করতে 80 কিলোজুল শক্তি লাগতেছে। তুমি দেখো, যখন তুমি সম্মুখমুখী বিক্রিয়াটা আসলে নিচ্ছ, তখন আসলে এই 20 কিলোজুলের সাথে 80 কিলোজুল যুক্ত হইতেছে, হয়ে আসলে মোট 100 কিলোজুল শক্তি বিক্রিয়াটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর কি। তাহলে তুমি যদি বিক্রিয়াটিকে বাম দিকে সরাতে চাও, দেখো প্রশ্ন বলছে বিক্রিয়াটি বিপরীতমুখী করতে কত শক্তি সরাতে হবে। যদি তুমি এখন তুমি আসলে শক্তি প্রদান করবা নাকি সরাবা, এখানে শক্তি সরাতে অথবা প্রদান করতে হবে প্রশ্ন। তাহলে তুমি হচ্ছে 100 কিলোজুল শক্তি ওভারঅল ডান দিকে নিয়ে যাচ্ছে, এখন তুমি যদি আসলে বিক্রিয়াটাকে বিপরীতমুখী করতে চাও অর্থাৎ বাম দিকে নিতে চাও, তাহলে 100 কিলোজুল শক্তি প্রদান করতে হবে, ঠিক আছে। এই পুরো ওভারঅল বিক্রিয়ায় 100 কিলোজুল শক্তি যদি তুমি প্রদান করো, তাহলে গিয়ে তোমার এখানে বিক্রিয়াটা পুরোটা বাম দিকে আবার আসবে, ঠিক আছে, বিপরীতমুখী সংঘটিত হবে। এই জন্য 100 কিলোজুল শক্তি প্রদান করতে হবে। এখানে 20 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, তুমি আরো 80 কিলোজুল তাপ দিচ্ছ যাতে সামনের দিকে যায়। এখন এই যে উৎপন্ন হওয়া তাপ এবং তুমি যে তাপ দিয়ে সামনের দিকে নিছো, এই দুইটার যোগফল হচ্ছে সেই শক্তি, যে শক্তি প্রদান করে তুমি বিক্রিয়াটিকে বিপরীতমুখী করতে পারবা। তো তোমরা জানো যে সূত্র পিএইচ সমান সমান পি কে এ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড, লবণের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা। তো পি কে এ প্লাস লগ অফ, এখানে দেখো 50 এবং 0.1 গুণ দিলে আসতেছে
মিলিমোল, ঠিক আছে। আর এখানে আসতেছে হচ্ছে 2.5 মিলিমোল। তো তুমি যখন আসলে এই দুইটা তুমি যখন মিক্স করবা, এই মিক্স মিক্স করার পরে 5 মিলিমোল 5 মিলিমোল বেনজোইক অ্যাসিড বিক্রিয়া করবে 2.5 মিলিমোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেন এখানে আসলে মাইনাস হয়ে যাবে, যেটা হবে যে লবণ যখন ফর্মেশন হবে তখন 5 - 2.5 মিলিমোল ফর্মেশন হবে। আর নিচে অ্যাসিড কত, অ্যাসিডের 2.5 মিলিমোল, ঠিক আছে। তখন এইটা কাটা চলে যাবে, দেখো উপরে এবং নিচে কাটা চলে যাবে এবং লগ অফ 1 থাকবে, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, এই জন্য শুধু পিএইচ সমান সমান পিকেএ এতটুকুই আসবে। দেখো বুঝতে পারছো কিনা, অ্যাসিডের ঘনমাত্রা এখানে আসলে ওই যে অ্যাসিডের 5 মিলিমোল ছিল, তো ওইটার 2.5 মিলিমোল বিক্রিয়া করছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো বিকৃত অ্যাসিড কতটুকু সেটাই এখানে আসলে দেওয়া হয়েছে নিচে। আর লবণ কতটুকু ফর্মেশন হবে সেটা মাইনাস করে তুমি এখান থেকে পেয়ে যাবা। অ্যাসিডের মোল সংখ্যা থেকে তুমি যদি ক্ষারকের মোল সংখ্যা মাইনাস করে দাও তাহলে তুমি লবণের মোল সংখ্যা পাবা। ওকে, হাইড্রোনিয়াম ক্লোরাইড তৈরি করতে কোন বিকারক ব্যবহার করা হয়? NH2, এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে তোমার আসলে সোডিয়াম নাইট্রাইট লাগবে প্লাস HCl লাগবে, ঠিক আছে। এবং হিট দিতে হবে, দিলে আসলে যেটা আসবে সেটা হচ্ছে N2Cl, মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে আসলে তুমি আনতে পারবা সোডিয়াম নাইট্রেট এবং HCl দিয়ে। একটা এস্টার তোমার কাছে সাপোজ আছে RCOOR, হ্যাঁ, OR প্রাইম ধরলাম এখানে আমরা। তাহলে যেটা হবে এটা হচ্ছে এস্টার। এখন তুমি যদি বাহির থেকে একটা OH মাইনাস একটা নিউক্লিওফাইল অ্যাটাক করাও, তাহলে তুমি দেখতে পারবা এই OH এসে এইখানে অ্যাটাক করবে এই কার্বনে এবং এদিক দিয়ে অক্সিজেন বন্ধনের ইলেকট্রন নিজে থেকে টান দিবে। দিলে যেটা হবে আসলে এখানে যেটা হয় একটু ভালো মতো লক্ষ্য করো, এস্টারের ক্ষেত্রে এখানে শুধু অ্যাডিশন হয় না, যখন আসলে এদিক দিয়ে গিয়ে OH টা বসে যায় তখন এই দিক দিয়ে আসলে এই যে OR গ্রুপ আছে না, এই OR গ্রুপ সে আসলে বের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে সে আসলে এখানে যেটা তৈরি করবে, এইখানে এই অক্সিজেনের চার্জ সে আবার এখানে ডাবল বন্ড ফর্মেশন করবে এবং ও আর গ্রুপটা বের হয়ে যাবে, ঠিক আছে। সি ডাবল বন্ড ও, এখানে ও এইচ ছিল এবং এখানে ও আর প্রাইম বের হয়ে গেছে, ঠিক আছে। মূলত এখানে এইচ প্লাস দিয়ে তারপর এখানে আসলে আর ও এইচ, এটা হচ্ছে অ্যালকোহল আর এটা অ্যাসিড, আর সি ও এইচ। দেখো অ্যাসিড প্লাস অ্যালকোহল চলে আসছে, এটা হচ্ছে বেসিক হাইড্রোলাইসিস করা হয়েছে এখানে। তো অ্যাসিড প্লাস অ্যালকোহল আসছে। এস্টারের হাইড্রোলাইসিসে কি কি পাওয়া যায়? অ্যাসিড প্লাস অ্যালকোহল। তো কথা হচ্ছে এখানে আসলে নিউক্লিওফাইল দেওয়ার কারণে এই ও আর গ্রুপকে নিউক্লিওফাইল সরিয়ে নিজে গিয়ে বসে গেছে। দেখো ও আর গ্রুপকে সরিয়ে নিজে গিয়ে বসে গেছে, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন হয়েছে। আর নিউক্লিওফাইল গিয়ে বসার কারণে এটা হয়েছে, এই জন্য নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পি এর গ্রহণযোগ্যতার বৈশিষ্ট্য হতে পারে। আচ্ছা, এখানে আসলে ল্যামডা ই, যেটা ল্যামডা ই ইজ গ্রেটার দেন ল্যামডা এ। কারণ কি, এইখানে দেখো যে এই যে তোমাকে এই তথ্যটুকু জানতে হবে এখানে, যে বিকিরিত রশ্মি, বিকিরিত দেখো বিকিরিত রশ্মির যে শক্তি, যে তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আসলে বেশি হবে অধিশোষিত হওয়া তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে। বুঝতে পারছো? বিকিরিত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা অধিশোষিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে, এই তত্ত্বটা অনেকটাই বেশি হবে। যেমন এরকম হবে না আবার যে 690 আর 510 এরকম হবে না, হবে হচ্ছে এ এর মতো। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পারতেছো যে Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে এবং একটা ইলেকট্রন আসলে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। Fe2+ এর মধ্যে ডি ইলেকট্রন আছে কয়টা? 6টা। এবং Fe3+ এর মধ্যে ডি ইলেকট্রন আছে হচ্ছে 5টা, ঠিক আছে। দেখো এখানে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, তুমি এভাবে দিবা, বাট সব দেখো 4টা ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন আছে, কিন্তু এগুলো অযুগ্ম হিসেবে থাকবে না। কারণ কি সেটা তোমরা জানো যে সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সায়ানাইড হচ্ছে SFL, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। SFF লিখে ফেলছি, সো এটা SFL, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড।
এই জন্য অযুগ্ম ইলেকট্রনগুলা যুগ্ম হয়ে যাবে, ডাবল করে দেবো ইলেকট্রনগুলোকে, এখানে দুইটা এখানে দুইটা। ঠিক আছে, সবগুলা পেয়ার হয়ে গেল, সবগুলা পেয়ার্ড হয়ে গেল। এখন এইখানে আসো, এইখানে তুমি হচ্ছে বানাও, 6টা ইলেকট্রন দাও, 5টা ইলেকট্রন, 1 2। আচ্ছা, আমরা এখানে ডাইরেক্ট পেয়ারিং এ চলে যাই, ডাইরেক্ট দুইটা দুইটা করে লিখি। যেহেতু সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগেন্ড, এই জন্য আমরা আহ, আমাদেরকে পেয়ার করতেই হবে। তাহলে 2 আর 2 4 আর 1 5। দেখো এইখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, যখন D6 থাকে তখন তো এটা সবগুলা পেয়ার্ড, এই জন্য ডায়াম্যাগনেটিক বলে এটাকে। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, তাই না? এটা ডায়াম্যাগনেটিক। আর যদি একটা অযুগ্ম ইলেকট্রন দেখো যে কোথাও একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা হয়ে যায় প্যারাম্যাগনেটিক। কথা বুঝতে পারছো? তো আমরা হচ্ছে এই D5 5টা ইলেকট্রন কিন্তু 5টা অরবিটাল, 5টা ফাঁকা ঘরে দিতে পারতাম, দিব না। কারণ কি? কারণ সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, SFL, সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যার কারণে সে থাকলে সে আসলে যুগ্মভাবে ইলেকট্রনকে রাখতে চায়। ওকে, তো বুঝতে পারছি যে ইলেকট্রনের কারণে কেন আসলে চুম্বক ধর্মের পরিবর্তন হয়। কার্বনে কোন প্রকার সংকরণ বিদ্যমান? তো অ্যালিন হচ্ছে, এখানে দেখো এই যে এই কার্বন, এই কার্বনের ক্ষেত্রে স্টেরিক নাম্বার বের করবা। স্টেরিক নাম্বার হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস হচ্ছে লোন পেয়ার, প্লাস কি লোন পেয়ার। তাহলে সিগমা বন্ডের নাম্বার এখানে কয়টা আছে? সিগমা বন্ধন আছে হচ্ছে দুইটা, এখানে আসলে লোন পেয়ার একটাও নাই, তাহলে এসপি। হ্যাঁ, এসপি হবে যখন আসলে এসএন স্টেরিক নাম্বার 2 হবে, SP2 হবে যখন স্টেরিক নাম্বার 3 হবে, SP3 হবে সংকরণ যখন স্টেরিক নাম্বার 4 হবে, এভাবে বাড়বে। ওকে, তাহলে এটা আসলে SP সংকরিত কিভাবে সেটা আশা করি বুঝতে পারছি। কোন রাসায়নিক যৌগের লঘুকরণের ফলে তুল্য পরিবাহিতা বক্র আকারে বৃদ্ধি পাবে? এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ইনফরমেশনটা মনে রাখবা। লগ কে ভার্সেস 1/t লেখচিত্রের ঢালের মান পাইছে এম, পাইছে হচ্ছে -220। তো আমরা জানি যে এই এম সমান সমান যেটা হবে সেটা হচ্ছে -EA/2.303 আর, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি ডেটা বসাও, -220 সমান সমান EA, আর এখানে এই মাইনাস কাটাকাটি চলে যাবে, 2.303 ইন্টু আর এর ভ্যালু কত বসাবা? 8.31। তো এখান থেকে তুমি EA এর ভ্যালু নিয়ে আসো, দেখবা আসবে হচ্ছে 4.21 কিলো জুল পার মোল। হ্যাঁ, প্রথমত আসলে জুল পার মোলে আসবে, দেন তুমি 1000 দিয়ে ভাগ দিয়ে 4.21 এ নিয়ে আসবা। এরপরে এইটা দেখো, এই বিক্রিয়া কেসি, এবং এখন আচ্ছা এই বিক্রিয়া কেসি দিয়ে দিছে প্রথমে, তারপরে আরেকটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করতে গিয়ে 1 লিটার আবদ্ধ পাত্রে 1 মোল H2 এবং 1 মোল N2 এবং 17 মোল অ্যামোনিয়া উপস্থিতি পাওয়া গেছে। তো দেখো পরবর্তীতে হাইড্রোজেন পাইছে, ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন পাইছে, ঠিক আছে, কিন্তু 17 মোল অ্যামোনিয়া পাওয়া এর মানে কি আসলে? অ্যামোনিয়া পাওয়া মানে হচ্ছে ডান দিকে 17 মোল অ্যামোনিয়া পাওয়া আছে, মানে বিক্রিয়াটা অলরেডি ডান দিকে এগিয়ে গেছে অনেক। হ্যাঁ, এই অবস্থায় নিচের কোন সম্পর্কটা সঠিক? এখন তুমি কিউসি এবং কেসি এগুলোর পার্থক্য বুঝো কিনা সেটা আগে তোমাকে বুঝতে হবে। কিউসি যদি লেস দেন কেসি হয়, তাহলে বিক্রিয়া আসলে ফরওয়ার্ডে যাবে, ফরওয়ার্ড হবে। এবং কিউসি যদি কেসি এর চেয়ে বড় হয়, তাহলে বিক্রিয়া ব্যাকওয়ার্ডে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। আর কিউসি আর কেসি যদি সমান হয়, হ্যাঁ, তাহলে এটা আসলে সাম্য অবস্থা আমরা বলে থাকি। ওকে, তো এখানে তোমার আসলে বোঝার বিষয় কি, তোমার ডান দিকে উৎপাদ অনেক আছে, অ্যামোনিয়া অনেক উৎপন্ন হয়েছে, 17 মোল। তো বিক্রিয়াটা স্বাভাবিকভাবে তোমার ব্যাকওয়ার্ডের দিকে যাবে, এবং তুমি এটা দেখে আসলে অ্যান্সার করে দিতে পারো যে কিউসি এখানে বড় হবে, কিউসি এখানে বড় হবে কেসির চেয়ে। হ্যাঁ, এটা দেখে তুমি ডিরেক্ট বলতে পারো, অথবা ক্যালকুলেশনের ব্যাপারও আছে, এই ক্যালকুলেশন করেও বের করা যাবে। এখান থেকে তুমি আসলে কেসি বের করতে পারবা, কেসি সমান সমান আসলে রুট ওভার কেসি হবে। নতুন যে কেসিটা বের করবে সেটা রুট ওভার কেসি হবে, রুট ওভার 170 আনবা, দেন এখানে 13 দশমিক সামথিং হবে,
ঠিক আছে? এভাবে আসলে কেসি বের হবে এবং কেসির সাথে কেপি আবার কেপি বের করে কেসির সাথে কিউসি বের করে তুলনা করে করা যায়, বাট সেটা আসলে টাইম লাগবে। তুমি এভাবেই করতে পারো। এরপরে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা আছে যাদের পিএইচ মেপে যথাক্রমে এক্স এবং ওয়াই পাওয়া গেছে, এবং এক্স ও ওয়াই এর তুলনামূলক মান কেমন হবে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারকীয়। এক্স যেটা পাবো সেটা 7-এর চেয়ে বড় হবে। হ্যাঁ, তো এটাই আসলে উত্তর। যেহেতু কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক, সুতরাং এটার পিএইচ রেঞ্জ 7-এর চেয়ে কম হবে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি দ্রবণ, আর ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে তৈরি দ্রবণের পিএইচ 7-এর চেয়ে বেশি হবে, কারণ ক্ষারকীয় দ্রবণ তৈরি হবে। একটা হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? তো এটা তোমরা জানো যে 1/λ সমান সমান আসলে আর এইচ 1/n1 স্কোয়ার 1/n1 স্কোয়ার। চতুর্থ শক্তি স্তরে গেছে, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা, তাহলে এই ছোটটা আমরা প্রথমে লিখি এবং বড়টা আমরা পরে লিখি, তাই না? ঠিক আছে, আর এইচ 1/4 মাইনাস 1/16। তাহলে আর এইচ এখানে আসতেছে হচ্ছে 16 কমন নিলে 4 - 1, তাহলে আসতেছে হচ্ছে 3RH/16, এটা আসতেছে। দেন এখানে, তাহলে এখানে কি আসবে? উপরে 16 চলে যাবে এবং নিচে 3RH আসবে, তাহলে 16/3RH, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল আলোচনা। এবং শাস্ত্রের প্রশ্ন আসলে এতটা সহজ হয় না। তুমি যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে ভালো করতে পারবা। মেইন বইয়ের প্রত্যেকটা টপিক খুব বুঝে বুঝে পড়া, টপিকগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, যে ডিটেলস প্রশ্ন এখান থেকে কেমন হতে পারে। শুধু সংকরণ পড়তেছো, নর্মাল যেগুলো সংকরণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো না, তুমি কনসেপ্ট বোঝার দিকে খেয়াল দাও, জোর দাও, তাহলে ভালো করতে পারবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।